ছাদে বসে বসে আমার ফেভারিট আইসক্রিম খাচ্ছে। ঠিক তখনই আমার ছোট মামার মেয়ে আয়না এসে বলে, আপু তুই এখানে? ভাইয়া চলে এসেছে। কোথায় ছিলে তুমি এতটা সময়? ছাদে ছিলাম ভাইয়া। আমি তোমাকে ছাদে যেতে নিষেধ করেছি না? রুমে ভালো লাগছিল না তো তাই। কফি রেখে যাও এখন। আর আমাকে কে পায়? কফির কাপ রেখে ভাইয়ার রুম থেকে বের হয়ে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। এতটা সময় মনে হচ্ছিল আজরাইল আমার সামনে ছিল। কোথা থেকে আয়না এসে বলে, কিরে আপু, ভাইয়া তোকে আজ কতটা ধুয়েছে? কই কিছু বলেনি তো। কফি রেখে যাও এখন। কেন রে? আমাকে বকলে তোর খুব আনন্দ লাগে তাই না? ভাইয়া তোকে আজ কিছুই বলেনি? তোর আসল নকল তোর কাছে রাখ। আয়নাকে আর কিছু বলতে না দিয়ে আমি আমার রুমে চলে আসি। আমি জুই, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠব। আমি কেন মামার বাসায় থাকি সেটা আমার রাগী মামাতো ভাই জানে। ফ্রেশ হয়ে কফির কাপ নিয়ে ব্যালকনিতে চলে আসি। আজ থেকে 2 বছর আগের কথা ভাবতে থাকি। দীর্ঘ 5 বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছি। 7 দিন পর আম্মুর থেকে শুনি ফুপি নাকি খুব অসুস্থ। আর 17 বছর আব্বু ফুপির সাথে কথা বলে না। ফুপি সবার অমতে আমাদের এলাকার স্কুল মাস্টার জয়কে বিয়ে করে। আর সেই থেকে আব্বু ফুপির সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। কিন্তু ফুপির অসুস্থতার কথা শুনে তার রাগ মুহূর্তে শেষ হয়ে যায়। তাই ফুপিকে দেখতে কুমিল্লা যাচ্ছি। মাটির তৈরি রাস্তা দিয়ে যাচ্ছি। হঠাৎ একটা মেয়েকে রাস্তার একপাশে ঘাসের ওপরে বসে থাকতে দেখে আমি গাড়ি থামাই। গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যাই। বসে বসে পানিতে মাছের লাফালাফি দেখছি। হঠাৎ একটা ছেলেকে আমার দিকে আসতে দেখে দাঁড়িয়ে যাই। ছেলেটাকে দেখে তো আমি ক্রাশ খেয়ে বসে আছি। এখানে স্কুল মাস্টার জয়খানের বাসাটা কোন দিকে? সোজা হয়ে হাতে ডান দিকে 3 নাম্বার বাড়িটা। ছেলেটা আর কিছু না বলে গাড়িতে উঠে বসে। একটা ধন্যবাদ না দিয়েই চলে গেল। আম্মু ফুপির সাথে কথা বলছে, আব্বু ফুপার সাথে। আমি একটা চেয়ারে বসে আছি। ফুপা বলে, আমাদের অপু তো অনেক বড় হয়ে গেছে। লন্ডন থেকে কবে ফিরেছে? 1 সপ্তাহ হলো ফুপা। অনেক বড় হয়ে গেছো। তোমাকে তো ভাবির কোলে দেখেছিলাম। আমি মুচকি হাসি। হঠাৎ দরজা দিয়ে সেই মেয়েটাকে ঢুকতে দেখি। একটু আগে যার কাছে অ্যাড্রেস জিজ্ঞেস করেছিলাম। কি মা, কোথায় ছিলি? তোর মামা মামি আর ভাই এসছে। ভাইজান আমার মেয়ে জুই। আব্বু জুয়ের কাছে গিয়ে মাথায় হাত রাখে। আম্মু জুয়ের সাথে কথা বলছে। আমি চেয়ারে বসে সবকিছু চুপচাপ দেখছি। আরও কিছু সময় সেখানে থেকে আমরা বাসায় চলে আসি। এরপর থেকে আমি প্রায় ফুপির বাসায় যেতাম। কখনো শপিং করে নিয়ে যেতাম, আবার কখনো বাজার করে। রুমে বসে বসে পড়ছি। কিছুদিন পর আমার এসএসসি এক্সাম। আব্বু রুমে এসে বলে, জুই মা, তোর সাথে কিছু কথা ছিল। আব্বু বলো। তোর রহিম আঙ্কেল তো চিনিস? ওনার ছেলে রায়হানের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। আর 1 সপ্তাহ পরে বিয়ে। আর তুই বিয়ের পরে লেখাপড়া করতে পারবি। ছেলে খুব ভালো। আমি মাথা নাড়িয়ে ঠিক আছে বলি। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। আমি জানি আব্বু আমাদের সংসারটা কতটা কষ্ট করে চালাচ্ছে। আর আব্বুর মুখের উপর কথা বলার সাহসও আমার নেই। আব্বুর অফিসের সকল দায়িত্ব এখন আমার ওপর। অফিস শেষ করে বাসায় এসেছি। সোফায় বসে আছি। আয়না এসে আমার পাশে বসে বলে, ভাইয়া, জুই আপুর বিয়ে ঠিক হয়েছে। আমরা সবাই আজকে যাব। তুমি যাবে আমাদের সাথে? হোয়াট? জুয়ের বিয়ে ঠিক হয়েছে মানে? তোকে কে বলল? ফুপি কল করেছিল, সবাইকে যেতে বলল। আমি আর কিছু না বলে বসা থেকে উঠে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দিই কুমিল্লার উদ্দেশ্যে। বাসায় বিয়ের আয়োজন চলছে। উঠানে বসে আম্মুর সাথে কথা বলছি। তখনই অপু ভাইয়া আমাদের বাসায় আসে। অপু ভাইয়াকে দেখে আব্বু অপু ভাইয়ের সামনে এসে বলে, আরে অপু, তুমি একা এসছো? অপু ভাইয়া কিছু না বলে এসে আমার হাত ধরে। আব্বুর দিকে তাকিয়ে বলে, আমি জুইকে নিয়ে যাচ্ছি, এই বিয়ে হবে না। আমি জুইয়ের হাত ধরে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসি। আর এরপর থেকে জুই আমাদের বাসায় থাকে। আমি ওর লেখাপড়া বন্ধ করতে দেইনি। রাতে সবাই একসাথে খেতে বসেছি। খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমার রাক্ষস মামাতো ভাই ধমক দিয়ে নিয়ে এসেছে। সবাই খাবার খাচ্ছে, কিন্তু জুই প্লেটে আঙ্গুল ঘোরাচ্ছে। আব্বু কিছু বলতে চাইছে। আচ্ছা ভাইয়া, তোমার বিয়ে করতে সমস্যা কোথায়? তোমার বিয়ে নিয়ে আমাদের কত প্ল্যান তুমি জানো। আমি বিয়ে করব না বলিনি তো। বিয়ে করব, সময় হলেই বিয়ে করব।
আর তোদের স্বপ্নও নষ্ট হবে না। রাক্ষসটা আর কিছু না বলে খাবার না খেয়ে চলে যায়। আমরা সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে আসি। আমি আর আয়না এক রুমে শুই। জুই আপু, একটা বিষয় লক্ষ্য করেছ? অপু ভাইয়া তোমাকে কখনো তুই বলে না, এটার কারণ কি? সেটা গিয়ে তোর ওই রাক্ষস ভাইটাকে জিজ্ঞেস কর। ভাইয়ার সামনে গিয়ে এই কথা বলতে তোর সাহস হবে? পাগল নাকি তুই? এমনি সারাদিন অকারণে বকে, আর যদি এই কথা শুনে তাহলে আমাকে চিবিয়ে খাবে। আমার মনে হয় অপু ভাইয়া তোকে ভালোবাসে। হুম হুম হুম, তুই আর মানুষ পেলি না। রাক্ষসটা মন আছে নাকি? অনেক রাত হয়েছে, ঘুমা। রুমে বসে ল্যাপটপে জুইয়ের ছবি দেখছি। পিচ্ছিটা দেখতে দেখতে বড় হয়ে গেছে। আমি প্রথম যখন জুইকে দেখি তখন ওর প্রতি আমার মনের মধ্যে একটু একটু করে জায়গা করে নেয়। ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে খাবার নেই। এরপর আমি আর আয়না অপু ভাইয়ের সাথে চলে আসি কলেজে। আমাদের কলেজে ড্রপ করে দিয়ে উনি অফিসে চলে যায়। অফিসে এসে নিজের চেম্বারে এসে ব্লেজার খুলে চেয়ারে বসে আছি। কেন জানি আজ কাজ করতে ইচ্ছে করছে না। শরীরটাও কেন জানি খারাপ মনে হচ্ছে। মাথাটা মাঝে মাঝে ঘুরে উঠছে। সিট আসার সময় সুগারের মেডিসিন নেওয়া হয়নি। ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চোখেও ঝাপসা দেখছি। চেয়ার থেকে উঠে কোনো রকমে চেম্বারের বাইরে বসে আছি। 2টা ক্লাস করে আমি আর আয়না বাসায় চলে আসি। বাসায় এসে দেখি মামা মামি ড্রয়িং রুমে বসে আছে। খুব চিন্তিত মনে হচ্ছে দুজনকে। চাচু, কি হয়েছে? তোমরা মন খারাপ করে বসে আছো কেন? মামি বলে অপু ভাইয়া নাকি অসুস্থ। অফিস থেকে 4 জন লোক ধরে বাসায় নিয়ে এসেছে। যাওয়ার সময় নাকি সুগারের মেডিসিন খেতে ভুলে গেছে। আমি কিছু না বলে দৌড়ে অপু ভাইয়ার রুমে গেলাম। কিরে, ভাইয়া কি ঘুমিয়ে আছে? দেখতেই তো পাচ্ছিস ঘুমাচ্ছে। তুই এমন করে ছুটে আসলে কেন? ডালমেকোস কালা হে, কাহিনী কি ফুপাতো বোন? সেটা তোর জানতে হবে না। রুমে গিয়ে চেঞ্জ হ, আমি আসছি। আয়না মুখ ভেঙচি কেটে চলে যায়। আমি অপু ভাইয়ার হাত ধরে বসে আছি। একটু পর দেখি ভাইয়া চোখ খুলে তাকিয়েছে। কিরে, আমি আমার রুমে কেন? আমি তো অফিসে ছিলাম। তুমি একটু আগে সুপারম্যান হয়ে গিয়েছিলে, তাই উড়ে উড়ে চলে এসেছো। এই ফাজলামো করছিস নাকি তুই আমার সাথে? এখনো বেড থেকে উঠতে পারছো না আর আমাকে ধমকাচ্ছ? তুমি মেডিসিন না খেয়ে কেন অফিসে গিয়েছিলে? মনে ছিল না তাই। তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে। সেটা মনে থাকবে কেন? মনে থাকে শুধু আমাকে বকতে। খেয়েছো তুমি? 1 প্লেট খাবার নিয়ে এসো, তোমার হাতে খাবো আজকে। জুই ঠিক আছে বলে চলে যায়। আমি আধো শোয়া অবস্থায় বসে আছি। একটু পর জুই খাবার নিয়ে রুমে আসে। চেঞ্জ করে আসুনি কেন? তোমাকে খাইয়ে দিয়ে তারপর চেঞ্জ করব। আমাকে খাওয়ানোর পাশাপাশি তুমিও খেয়ে নাও। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো। এরপর দুজন দুজনকে খাইয়ে দেই। জুই উঠে প্লেট নিয়ে চলে যায়। আমি আবারও শুয়ে পড়ি। রুমে এসে চেঞ্জ করে শুয়ে আছি। আয়না আমার পাশে শুয়ে জড়িয়ে ধরেছে। এই কি করছি? এমন করে জড়িয়ে ধরছিস কেন? ভাইয়া, জড়িয়ে ধরলে বুঝি খুব ভালো লাগতো? তুই আমাকে খোঁচা দিয়ে কথা বলছিস, তাই না? শোন না, তুই যদি অপু ভাইয়ের বউ হোস না তাহলে খুব ভালো হবে। এখন একটু ঘুমাতে দে তো, খুব ঘুম পাচ্ছে। আয়নার সাথে আরো কিছু সময় মজা করে দুজনে ঘুমিয়ে পড়ি। রাতে সবাই একসাথে খাবার খেয়ে নেই। আমি সোফায় বসে আছি। আয়না পাশে বসে বলে, ভাইয়া, তোমার সাথে একটা কথা বলার ছিল। কি বলবি বল। কলেজের একটা ছেলে জুইকে খুব বিরক্ত করছে। জুই ভয়ে তোমাকে কিছু বলছে না। আচ্ছা, কাল যখন তোদের নিয়ে যাব ছেলেটাকে দেখে দিস। আয়না ঠিক আছে বলে বসে থাকি। আমি উঠে রুমে চলে আসি। দরজা বন্ধ করতে গেলে জুই এসে সামনে দাঁড়ায়। তুমি এখানে ঘুমাও গিয়ে। মেডিসিন নিয়েছো তুমি? ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এখনই খেয়ে নিচ্ছি। দেখি সরো, আমি তোমাকে মেডিসিন খাইয়ে দিয়ে ঘুমাতে যাব। আমি অসুস্থ হয়েছি বলে আমাকে শাসন করা শুরু হয়েছে। মেডিসিন নিয়ে আমাকে খাইয়ে দেয়। এখন চুপচাপ শুয়ে পড়বে, কোনো কাজ করবে না কিন্তু। তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি লাইট অফ করে তারপর যাচ্ছি।
আমি মুচকি হেসে গিয়ে শুয়ে পড়ি। জুই রুমে লাইট অফ করে দিয়ে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে জুই আর আয়না কিনে বাসা থেকে বের হয়ে পড়ি। কলেজের দিকে যেতে থাকি। কলেজের সামনে এসে ভাইয়া গাড়ি থামায়। আমি আর আয়না ভাইয়াকে বিদায় দিয়ে কলেজের ভেতরে যেতে নিলে আজও সেই ছেলেটা এসে বিরক্ত করতে থাকে। চলে যেতে নিলে পেছনের দিকে তাকিয়ে দেখি একটা ছেলে জুইকে বিরক্ত করছে। গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ছেলেটার কাছে গিয়ে কিছু না বলে ইচ্ছা মতো মারতে থাকি। আজকের পর যদি জুইয়ের আশেপাশে দেখি তাহলে সারা জীবনের মতো হুইল চেয়ারে বসিয়ে দেব। তোমরা ক্লাসে যাও। জুই আর আয়না ক্লাসে চলে যায়। আমি গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে অফিসে চলে আসি। অফিস বাসা নিয়ে কেটে যায় 3 বছর। ড্রয়িং রুমে বসে ল্যাপটপে অফিসের কাজ করছি। কলিং বেল বেজে ওঠে। জুই গিয়ে দরজা খুলে দেখে ফুপা ফুপি এসেছে। আব্বু তোমরা কেমন আছো? তোমরা? আমরা ভালো আছি, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি, আসো ভেতরে। আব্বু আম্মু ভেতরে এসে অপু ভাইয়ের সাথে কথা বলে। কেমন আছো বাবা? এই তো ভালো আছি ফুপা, আপনারা হঠাৎ কল না করে চলে আসলেন? একটা কথা বলতে এসেছি। ভাইয়া ভাবি কোথায়? জুই গিয়ে আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসে। জুই ঠিক আছে বলে আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসে। ফুপা আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে। বসা থেকে বলছে, আসলে ভাইজান, আমাদের এলাকার মেম্বারের ছেলে আমাদের জুইকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই জুইকে নিতে এসেছিলাম। জুই কোথাও যাবে না। ওর বিয়ে নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন? আমি ওর দায়িত্ব নিয়ে এই বাসায় নিয়ে এসেছি, আমি বুঝবো সবটা। সেটা ঠিক আছে বাবা, কিন্তু মেয়েটাও তো বড় হয়েছে। বাবা মা হিসেবে আমাদেরও তো একটা দায়িত্ব আছে। ঠিক আছে, তাহলে বিয়ের আয়োজন করুন, আমি বিয়ে করব জুইকে। সবাই বড় বড় চোখে অপু ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি অবাক আমি। তুমি কি বলছো বাবা? তুমি জুইকে বিয়ে করবে? বিয়ে করব বলেই তো বললাম, আপনারা আয়োজন করুন। কথা বলেই অপু ভাইয়া ল্যাপটপ নিয়ে রুমে চলে যায়। সবাই তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মামি বলে, তাহলে বিয়ে আগামী শুক্রবার হয়ে যাক, আমাদের ছেলে মেয়ের বিয়ে হবে। তাহলে বিয়েটা গ্রামে হোক ভাবি। মামি ঠিক আছে বলে। পরের দিন আমরা গ্রামে চলে আসি। আমার রুমটা ওই রাক্ষস দখল করেছে। আমি আমার রুমে দাঁড়িয়ে আছি। কিছু বলবে? তুমি আমার রুমে কেন থাকবে? পাশের রুমে থাকলে হতো না? আমি এই রুমেই থাকবো, এনি প্রবলেম? না, সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে যাচ্ছি। জুই চলে যেতে নিলে আমার হাত ধরে আমার কাছে নিয়ে এসে বলি, আমাকে বিয়ে করতে সমস্যা নেই তো? না, সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে আগের মতো বকবে না তো? তুমি ভুল করলে আমি তো 1000বার বকবো। তাহলে আমি আব্বুকে গিয়ে বলছি আমি বিয়ে করব না। তোমার সাহস তো কম না, আমাকে বিয়ে করবে না সেটা গিয়ে তুমি ফুপাকে বলবে? হাত পা ভেঙে রেখে দিব। তুমি আবার আমাকে বকছো? তুমি পচা। আমি তোমাকে বিয়ে করব না। আমার কথা শেষ হবার আগেই অপু ভাইয়া আমার ঠোঁট বন্ধ করে দেয়। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি। একটু পর ছাড়তেই আমি বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। এবার বলো আমাকে বিয়ে করবে না? যাও পচা একটা। বলি জুই হাসতে হাসতে চলে যায়। আমি মুচকি হেসে চেঞ্জ করে শুয়ে পড়ি। রাতে সবাই একসাথে খেয়ে নেই। বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। চাঁদের আলোয় চারপাশটা খুব সুন্দর লাগছে। আয়না এসে পাশে দাঁড়ায়। কিরে ফুপাতো বোন, অবশেষে আমার ভাবি হয়ে যাচ্ছিস? তোর ফাজলামো আর গেল না। আচ্ছা, আমি তো কখনো গ্রামে আসিনি, আমাকে তোদের গ্রামটা দেখাবি কালকে? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু অপু ভাইয়া কি যেতে দেবে? কোথায় যেতে দিব না আমি? না আসলে ভাইয়া, আমি কখনো গ্রামে আসিনি, তাই কাল জুইকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে বলছি। ঠিক আছে, কাল 3 জনে যাব, এখন গিয়ে শুয়ে পড়। আয়না ঠিক আছে বলে চলে যায়। আমি জুইয়ের পাশে দাঁড়িয়ে ওর হাত ধরি। রাতটা খুব সুন্দর, তাই না জুই? এমন সুন্দর রাত আরো অনেক এসেছে এই 5 বছরে, কিন্তু তুমি তো সারাক্ষণ কাজ নিয়ে থাকো। দেখার সময় আছে তোমার? আমি কাজ করেছি এটা ঠিক, কিন্তু আমার মনটা সারাক্ষণ তোমার কাছেই থাকতো। তোমাকে 5 বছর আগে রাস্তায় যখন তোমাকে দেখেছিলাম, তখন থেকে আমি তোমাকে ভালোবাসি। যখন শুনলাম ফুপা তোমার বিয়ে ঠিক করেছে, এতটা রাগ হয়েছে ফুপার ওপর, কিন্তু ফুপাকে তো কিছু বলতে পারবো না, তাই এসে তোমাকে নিয়ে গেছি। জুই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এতটা ভালোবেসে কেন এতদিন বলনি? আমিও যে তোমাকে ভালোবাসি সেটা বুঝেও কেন বলনি? তোমার লেখাপড়া ক্ষতি হবে বলে। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, যাও। না, আমি যাব না।
সামনে একটা পুকুর আছে, সেখানে গিয়ে তোমার বুকে মাথা রেখে আজকে সারা রাত জেগে থাকবো। জুইকে নিয়ে চলে আসি পুকুর পাড়ে। ঘাসের উপর বসে আছি দুজন। জুই আমার বুকে মাথা রেখে গলা জড়িয়ে ধরে বসে আছে। সারা জীবন তোমার বুকে মাথা রেখে এইভাবে রাতে চাঁদ দেখবো। সারা জীবন তুমি এই বুকে মাথা রেখেই থাকবে। আচ্ছা জুই, বিয়ের পর আমাদের কয়টা বেবি হবে বলো তো? বিয়ের পর আমাদের 2টা বেবি হবে, একটা ছেলে আর একটা মেয়ে। আমি তো ভেবেছি একটা ক্রিকেট টিম বানাবো। কি কি ক্রিকেট টিম মানে? পাগল হয়ে গেছো নাকি? এত সুন্দর বউ থাকতে পাগল না হয়ে উপায় আছে? তুমি এতটা রোমান্টিক সেটা তো আগে জানতাম না। আগে ভালোবাসি তো বলিনি, এখন যখন বলেছি ভালোবাসি, দেখবে তোমার বরটা কত রোমান্টিক। দুজনে পুকুর পাড়ে বসে গল্প করতে করতে কখন যে ফজরে আজান দিয়ে দিছে বুঝতেই পারিনি। ফজরের আজান দিয়ে ফেলেছে, এতটা সময় কি করে কেটে গেল? ভালোবাসার মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তবে আমাদের এইরকম মুহূর্ত যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। আচ্ছা এখন চলো, ঘুমাতে হবে। বিয়ের বাকি আর 2 দিন, সারাক্ষণ ব্যস্ত থাকতে হবে, ঘুমাতে হবে। দুজনে উঠে বাসায় চলে আসি, যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন থেকে বিয়ের কাজ পুরোদমে শুরু হয়। সবাই ছোটাছুটি করে কাজ করছে। আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে। পুরো বাড়ি সুন্দর করে মরিচ বাতি দিয়ে সাজিয়েছে। আব্বু এসে মাথায় হাত রেখে বলে, তোর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল মা, তোকে এত বড় ঘরে কখনো বিয়ে দেবো এমন কিছু ভাবিনি। তোর আম্মু সবসময় বলতো তোর মামা মামি খুব ভালো, আর অপু অনেক ভালো। সারা জীবন তুই সুখে থাক মা। প্রতিটা মেয়ের কাছে তার বাবা হিরো হয়। আমি না আব্বু, অপু ভাইয়ের মাঝে তোমাকে দেখতে পাই। তোমার মতো আমাকে সবসময় শাসন করে, রাগ করলে রাগ ভাঙিয়ে নিজ হাতে খাইয়ে দেয়, আবার আমি যদি কিছু বলি সেটা চুপচাপ মেনে নেয়। রুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখনই ফুপার জুয়ের কথা শুনি। মুচকি হেসে রুমে চলে আসি। পরের দিন আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান। জুই হলুদ শাড়ি, ফুলের তৈরি মালা, চুড়ি, দুল বানিয়েছে। আমাকে একটা সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি পরিয়েছে। পাশাপাশি বসে আছি দুজন। গায়ে হলুদের অনুষ্ঠান কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যায়। সবাই অনেক মজা করে। পরের দিন আমাদের বিয়ে ধুমধাম করে হয়ে যায়। আজকে ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছি। আর কখনো প্রিয় মানুষটার থেকে দূরে থাকতে হবে না। প্রিয় মানুষটার বুকে সারা জীবন মাথা রেখে সুখে দুঃখে থাকতে পারবো। সকল নিয়মকানুন শেষ হবার পর অবশেষে রুমে আসতে পারলাম। সারাদিন আজ খুব ধকল গেছে। পাশাপাশি বসে আছি দুজন। এখনো দূরে বসে থাকবে নাকি বুকের মাঝে আসবে? আমি অপুর বুকে মাথা রেখে বসে আছি। অপু আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। আজ থেকে এই বুকটা শুধু আমার। এই বুকটা শুধু তোমার জন্যই ছিল, আর সারা জীবন তোমারই থাকবে। স্বপ্নগুলো বুনবো আমি তোমার বুকে থেকে। তুমি আমার, আমি তোমার সারা জীবনের সাথী। বাঁচি মরি থাকবো তবু তোমার বুকেই সুখী। জুইকে বুকে নিয়ে শুয়ে পড়ি। এরপর দুজন দুজনকে নিয়ে হারিয়ে যাই অজানা সুখের শহরে। আজকের মতো আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।